ভূত বাগানের কথামালায় আজ শুনবেন প্রফুল্ল রায় রচিত পুরনো রাজবাড়িতে। শান্তনুদের বাড়ি থেকে বেরোতেই গরম বাতাসের ঝাপটা এসে লাগলো রাহুলের চোখে মুখে। রোদ ছাছা করছে চারিদিকে। কবছর ধরে কলকাতার আবহাওয়া ভীষণ বদলে যাচ্ছে। গরম পড়তে না পড়তেই এখন লু বইতে থাকে। দিনের তাপ 40-42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চড়ে যায়। খবরের কাগজে এ নিয়ে আজকাল প্রায়ই লেখালেখি হচ্ছে। ঝোপঝাড় গাছপালা কেটে পুকুর আর জলা জায়গা বুঝিয়ে যেভাবে বিরাট বিরাট উঁচু বাড়ি উঠছে, তার ফলেই নাকি গরমটা হঠাৎ এত বেড়ে গেছে। আর কিছুদিন এভাবে চললে মরুভূমির ক্লাইমেটের সঙ্গে কলকাতার আবহাওয়ার তফাৎ থাকবে না। সাউথ ক্যালকাটার এই পাড়ার নাম কেয়াতলা। এমনিতে জায়গাটা ভারী শান্ত আর নিরিবিলি, কিন্তু এখন মে মাসের এই ভর দুপুরে রাস্তায় কোনো লোকজন নেই। চারপাশ একেবারে ফাঁকা। আগুনের মতো গনগনে রোদে কে আর বাইরে থাকবে? রাহুল 13 পেরিয়ে সবে 14তে পা দিয়েছে। একটা বিখ্যাত ইংলিশ মিডিয়াম স্কুলে ক্লাস 8-এ পড়ে। থাকে দেশপ্রিয় পার্কের কাছে বিপিন পাল রোডে। ওর বাবা একজন পুলিশ অফিসার, মা একটা হায়ার সেকেন্ডারি গার্লস স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস। মা বাবার সে একমাত্র ছেলে। তার কোনো ভাই বোন নেই। শান্তনু রাহুলের সবচেয়ে প্রিয় বন্ধু। তারা এক স্কুলে একই ক্লাসে পড়ে। এই দুপুরবেলা কটা ক্যাসেট নেবার জন্য রাহুল কেয়াতলায় এসেছিল। শান্তনুর বাবা একটা নাম করা ইংরেজি ডেইলির স্পোর্টস এডিটর। সারা দেশের মানুষ যারা খেলাধুলো ভালোবাসে তারা সবাই পরমেশ সান্যালকে চেনে। স্পোর্টস নিয়ে কাগজে তো নিয়মিত লেখেনি। ফুটবল বা ক্রিকেটের বড় বড় টুর্নামেন্টের সময় রানিং কমেন্ট্রি বা ধারা বিবরণী দিয়েও থাকেন। বলেন চমৎকার, সেজন্য তার ফ্যানও প্রচুর। পরমেশ মেশোর বিরাট একটা লাইব্রেরি আছে। স্পোর্টসের সংখ্যা বেশি। ম্যাগাজিন আর ক্যাসেটেও ঠাসা। ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক্সের মতো বড় বড় ইভেন্ট সারা পৃথিবী জুড়ে হয়েছে, তার সমস্ত ক্যাসেট এখানে পাওয়া যাবে। আর আছে অগুন্তি ফটোর অ্যালবাম। কে নেই সেখানে? ক্রিকেট হামন্ড লারুড থেকে বথাম, ওরেল উইকস সোবার্স থেকে ব্রায়ান লারা, ব্রডম্যান থেকে বুল, হ্যাডলি মার্চেন্ট মানকর থেকে রুথ গুলিট, মার্কো ভ্যান বাস্তেন পর্যন্ত সকলের ছবি যত্ন করে সাজিয়ে রাখা আছে। তাছাড়া আছে বুবকা, ক্রিস লুইস, ক্রিস্টেন, অটো থেকে ম্যাজিক জনসন, জ্যাকি জায়নার পর্যন্ত সবাই। রাহুল ফুটবল আর ক্রিকেটের পোকা। কে কটা সেঞ্চুরি করেছে, কে ওয়ার্ল্ড কাপে কটা গোল করেছে, কে 10 সেকেন্ডের নিচে 100 মিটার দৌড়ে রেকর্ড করেছে, সব তার মুখস্থ। তাদের স্কুলের ফুটবল আর ক্রিকেটে প্রথম 11 জনের মধ্যে তার জায়গা একেবারে পাকা। অবশ্য শান্তনু থাকে ফার্স্ট 11-এ। পরমেশ
খুবই পছন্দ করেন রাহুলকে। তিনি ঢালাও পারমিশন দিয়ে রেখেছেন, যখন ইচ্ছে যে কোনো ক্যাসেট বা বই সে নিয়ে যেতে পারে। 7 দিন হলো গরমের ছুটি পড়েছে, আর ছুটিটা পড়তে না পড়তেই শান্তনুরা দিল্লি চলে গেছে। সেখানে ওর ছোট কাকার কাছে থাকেন ওর ঠাকুমা। তিনি হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন। খবরটা আসতেই সবাইকে ছুটতে হয়েছে। কবে ওরা ফিরবে ঠিক নেই। কেয়াতলার বাড়িতে পড়ে আছে কাজের লোকেরা আর শান্তনুর বিধবা পিসি মণিমালা। গরমের ছুটিটা কিভাবে কাটবে দুই বন্ধু আগে থেকে তার নানা রকম প্ল্যান করে রেখেছিল, কিন্তু শান্তনুর ঠাকুমা হঠাৎ অসুস্থ হওয়ায় গোলমাল হয়ে গেল সব। সময়, বিশেষ করে দুপুরটা এখন আর কাটতেই চায় না রাহুলের। তাই সে ঠিক করেছে শেষ 4টে ওয়ার্ল্ড কাপের সেরা খেলাগুলো ক্যাসেটে দেখে দেখে সময় কাটিয়ে দেবে। সেজন্যই আজ তার কেয়াতলায় আসা। একটা পলিথিনের প্যাকেট, 5খানা ক্যাসেট পুড়ে নিয়ে সে যখন বেরোচ্ছে, মণিমালা পিসি বললেন, এই রোদের মধ্যে যেতে হবে না, এখানেই ভিসিআর চালিয়ে দেখে নে, বিকেলে বাড়ি যাস। রাহুল শোনেনি, বলেছে, এইটুকু তো রাস্তা, 10 মিনিটের মধ্যে চলে যাব। আসলে মাকে না জানিয়ে সে চলে এসেছিল। বেশি দেরি করলে খোঁজাখুঁজি শুরু হয়ে যাবে। মা টের পাবার আগেই সে ফিরে যেতে চায়। কেয়াতলার এই রাস্তাটা বাঁদিকে একটা বাঁক ঘুরে সারদান এভিনিউতে পড়েছে। সেখান থেকে কোনাকুনি রাস্তা পেরিয়ে ওধারে গেলে রামকৃষ্ণ মিশন অফ কালচারের বিশাল বাড়ি। ওখান থেকে দেশপ্রিয় পার্কে যাবার প্রচুর বাস পাওয়া যাবে। রাহুল বড় বড় পা ফেলে সেদিকে এগিয়ে চলল। ঝাঝা রোদে রাস্তার পিচ গলে গেছে। আশপাশের লোকজন তো নেই, কাক বা কুকুর টুকুরও চোখে পড়ছে না। যে দিকে যত দূর চোখ চায়, গাছপালা, বাড়িঘর সব যেন ঝলসে যাচ্ছে। বাঁকের মুখটায় আসতেই চোখে পড়ল ডান দিকের ফুটপাত ঘেঁষে একটা সবুজ অ্যাম্বাসেডর গাড়ি দাঁড়িয়ে আছে, ছুরির ফলার মতো ঝকঝকে। রোদে ভালো করে তাকানো যাচ্ছে না, তবু তার মনে হলো গাড়িটার ফ্রন্ট সিটের ড্রাইভার স্টিয়ারিংয়ে হাত দিয়ে বসে আছে। অ্যাম্বাসেডর থেকে রাহুল যখন ফুট 5 দূরে হঠাৎ রাস্তা ফুঁড়ে প্রায় 6 ফিট হাইটের দুটো লোক দুপাশ থেকে তার পথ আটকে দাঁড়ালো। দুজনেরই দারুণ মাস্কুলার চেহারা, পরনের ট্রাউজার্স আর বুশশার্ট, পায়ে মোটা সোলের জুতো। একজনের মুখে পরিষ্কার কামানো, আর একজনের সরু শৌখিন গোঁফ। কারো বয়সী 27-28-এর বেশি হবে না। দেখে মনে হয় ভালো ফ্যামিলির ছেলে। মাথাটা দ্রুত একবার ডাইনে একবার বাঁয়ে ঘুরিয়ে দুজনকে দেখে নিল রাহুল। ওদের মতলব যে ভালো নয় সেটা মুহূর্তে টের পেয়ে গেছে সে। এই নির্জন দুপুরে এমন কেউ নেই যে তাকে ডাকতে পারে। অনেকটা দূরে সারদান এভিনিউতে অবশ্য হুস হুস করে বাস বা প্রাইভেট কার ছুটে যাচ্ছে, লোকজনও কিছু দেখা যাচ্ছে, কিন্তু এখান থেকে চেঁচিয়ে গলা ফাটিয়ে ফেললেও ওরা শুনতে পাবে না। কাজেই মাথাটা এখন ঠান্ডা রাখতে হবে এবং সুযোগ পাওয়া মাত্র সারদান এভিনিউর দিকে ছুট লাগবে। সে তাদের স্কুলের একজন দুর্দান্ত স্প্রিন্টার, 100 মিটার দৌড়ে আর 200 মিটার হার্ডেল রেসে ইন্টার স্কুল চ্যাম্পিয়ন। সে একবার ছুট লাগালে এই লোক দুটো তাকে কোনোভাবেই ধরতে পারবে না। সরু গোপলা লোকটা বোধহয় থট রিডার, মুখ দেখে মনের কথা টের পায়।
সে হেসে হেসে বলে, তুমি যে চ্যাম্পিয়ন স্প্রিন্টার তা আমরা জানি, দৌড়বার চেষ্টা করো না। দেখা যাচ্ছে তার সম্বন্ধে এরা অনেক খবর রাখে। রাহুল জিজ্ঞাসা করে, কি চান আপনারা? এ প্রশ্নের উত্তর কেউ দিল না। গোপনেই লোকটা বলল, আমাদের তুমি বন্ধু মনে করতে পারো, আমরা যা বলবো সেই মতো যদি চলো কোনো ভয় নেই। বলতে বলতে একটা ছোট্ট রিভলভারের নল রাহুলের ডান কানের উপর ঠেকায়। সঙ্গে সঙ্গে ওধার থেকে গোপওয়ালা আর একটা রিভলভার বার করে তার বাঁ কানের উপর ছুঁয়ে রাখে। রাহুল বুঝতে পারছিল ওগুলো সত্যিকারের পিস্তল, খেলনা টেলনা নয়। এমন ভয়ানক অবস্থাতে সে কিন্তু ঘাবড়ে গেল না, বেশ মজা করেই বলল, এটা কি বন্ধুর মতো কাজ হচ্ছে? গোপনেই বলে, উপায় নেই, তোমাকে তো আর আমরা চিনি, যে কোনো সময় ঝামেলায় ফেলে দিতে পারো, তাই ও দুটো বার করতে হয়েছে। গোফলা বলে, রিভলভার দুটোয় সাইলেন্সার লাগানো আছে, গুলি চালালে একটুও শব্দ হবে না। আশা করি এসব জানার পর তুমি গোলমাল টোলমাল করবে না। শুধু শুধু রিস্ক নিয়ে কী লাভ? ইউ এক্সপেক্ট ইউ উড কোঅপারেট উইথ আস। লোক দুটো বেশ শিক্ষিত। যেভাবে ইংরেজি শব্দগুলো গোফলা উচ্চারণ করলো তাতে মনে হয় ইংলিশ মিডিয়ামে সে পড়াশুনো করেছে। রাহুল বলে, অলরাইট, কোঅপারেট করব, কিন্তু একটা কন্ডিশন আছে। হঠাৎ লোকটা চঞ্চল হয়ে ওঠে, বলে, এভাবে রাস্তায় দাঁড়িয়ে কথা বলা ঠিক নয়, কে কখন হুট করে এসে পড়বে। চলো রাহুলবাবু। রাহুলের হাত ধরে সেই সবুজ অ্যাম্বাসেডারটায় তুলে ফেলে ওরা এবং তাকে মাঝখানে বসিয়ে দুপাশে বসে মাথায় রিভলভার ঠেকিয়ে রাখে। ড্রাইভার তক্ষুনি গাড়িতে স্টার্ট দেয়। মুহূর্তে সেটা রামকৃষ্ণ মিশন আর গোল পার্ক ডাইনে রেখে সোজা গড়িয়াহাটে চলে আসে। গড়িয়াহাটের মোড়টায় সব সময় জ্যাম হয়ে থাকে। কম করে 15-20 মিনিট এখানে আটকে থাকতেই হয়। তারপর ট্রাফিক পুলিশের সিগন্যাল পাওয়া যায়। রাহুল ভেবে রেখেছিল, অ্যাম্বাসেডারটা দাঁড়িয়ে গেলে মুখেতে কিছু বলতে পারবে না, ইশারায় পাশের গাড়ির লোকেদের বুঝিয়ে দেবে তাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু সে সুযোগ পাওয়া গেল না। পুলিশ হাত তুলে সিগন্যাল দিয়ে রেখেছিল। অ্যাম্বাসেডারটা ঝড়ের গতিতে ডাইনে ঘুরে বিজন সেতুর দিকে চলে গেল। এখানে চারপাশে বাস, ট্রাম, অটোর স্রোত, লোকজনও প্রচুর, কিন্তু কাউকে কিছু জানানো সম্ভব হলো না। অসহায়ের মতো মুখ বুজে থাকতে হলো। গাড়িতে ওঠার পর গোফওয়ালা আর গোপ নেই টু শব্দ করেনি। শিরদাঁড়া খাড়া করে চনমন চোখে চারিদিকে লক্ষ্য রাখছিল। কসবা পেরোবার পর লোক দুটো দুর্ভাবনা অনেকটা কমে গেল যেন। সিটের পেছন দিকে আরাম করে হেলান দিয়ে বসলো তারা, কেননা এদিকটা একেবারে ফাঁকা। দূরে গভর্নমেন্টের হাউজিং স্কিমের একই রকম চেহারার অনেক বাড়ি টাড়ি চোখে পড়ে। দুধারের মাঠে গরু আর ছাগল চড়ছে, তবে মানুষ টানুষ নেই। উল্টো দিক থেকে প্রচণ্ড স্পিড তুলে কয়েকটা প্রাইভেট কার সাঁ সাঁ করে বেরিয়ে যাচ্ছে। গোপনে এবার বলে, হ্যাঁ, কন্ডিশনের কথা কী যেন বলছিলে? রাহুল বলে, আমার সঙ্গে খারাপ ব্যবহার কিন্তু করতে পারবেন না। আরে না না, তোমার মতো ইন্টেলিজেন্ট ভালো ছেলের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করা যায়? গোপনেই বলতে থাকে, আমরা তোমার কোনো ক্ষতি করব না। থ্যাঙ্কস, কিন্তু কি? আপনারা আমাকে কোথায় নিয়ে চলছেন? সেটা এক্ষুনি বলা যাবে না। একটু চুপচাপ। তারপর রাহুল জিজ্ঞাসা করে, এই যে আমাকে নিয়ে যাচ্ছেন, খুনটুন করতে চান? দুজনেই এবার ভীষণ ম্রিয়মান হয়ে পড়ল। গোপলা খুব কাতর গলায় বলে, তুমি আমাদের ফ্রেন্ড, তোমাকে আমরা মার্ডার করব? এমন কথা মুখ থেকে বার করতে পারলে?
ঠিক আছে, উইথড্র করছি। তবে কি আমাকে কোথাও আটকে রাখতে চান? আটকে রাখবো মানে? তুমি আমাদের একজন লাভেবল গেস্ট, কিছুদিন আমাদের কাছে থাকবে। কদিন? দ্যাট ডিপেন্ডস। বুঝতে না পেরে রাহুল একবার গোফলা আর একবার গোপনেইয়ের দিকে তাকালো। গোফলা বলে, আসলে ব্যাপারটা নির্ভর করছে তোমার বাবার উপর। তিনি যদি আমাদের কথায় রাজি হন, 2-3 দিনের ভেতর বাড়ি ফিরে যাবে। তিনি যদি দেরি করেন, তোমার ফেরাটাও দেরি হবে। কিছুক্ষণ চিন্তা করে নিল রাহুল, তারপর বলল, বাবার কাছে আপনারা কি চান? টাকা? গোপনেই তখন ভীষণ লজ্জা পেয়েছে, এমন ভাব করে জিভ কাটে। বলে, ছি ছি ছি, তোমার জন্য র্যানসম চাইব? আমাদের এত খারাপ ভেবো না। র্যানসম কথাটার মানে যে মুক্তিপণ তা জানে রাহুল। সে বেশ অবাকই হয়। এই ধরনের লোকেরা টাকা আদায়ের জন্য মেয়ে ছেলে চুরি করে নিয়ে যায়, কিন্তু এরা টাকা চায় না। রাহুল জিজ্ঞাসা করে, তাহলে? গোফলা বলে, তোমাকে সোজাসুজিই বলা যাক, তোমার বাবা তো একজন বিরাট পুলিশ অফিসার। এবার আর অবাক হয় না রাহুল। তাদের সম্বন্ধে সব খবর জোগাড় করেই গোফলা তাকে কিডন্যাপ করেছে। সে আস্তে মাথা নাড়ে। গোফলা বলে, পরশু উনি আমাদের একজন বন্ধুকে অ্যারেস্ট করেছেন। ওদের ছেড়ে দেওয়ার ব্যবস্থা করলেই তুমি বাড়ি পৌঁছে যাবে। সেই কটা দিন শুধু তোমাকে আমাদের কাছে থাকতে হবে। এবার রাহুলের মনে পড়ে যায়, সত্যি পরশু বাবা তার ডিপার্টমেন্টের কজন জুনিয়র অফিসারকে নিয়ে এক দল ব্যাংক ডাকাতকে ধরেছিল। কাগজে সেই খবর বেশ বড় করে বেরিয়েছে। গোফলাদের মতলব হলো তাকে আটকে রেখে ওদের পুলিশের হাত থেকে বার করে আনা। রাহুল কি বলবে ভেবে পায় না। গোপনেই বলে, এ ব্যাপারে বন্ধু হিসাবে তোমার কাছে আমরা একটু সাহায্য চাই। রাহুল জিজ্ঞাসা করে, কি সাহায্য? আমরা তোমাকে যেখানে নিয়ে যাচ্ছি সেখানে টেলিফোন আছে। ফোন করে বাবাকে বলবে উনি যেন আমার বন্ধুদের ছেড়ে দেন। বাবা হয়তো মনে করতে পারেন তোমার মতন গলা করে কেউ কথা বলছে, তাই একটা চিঠিও লিখে দেবে, সেটা আমরা ওর কাছে পৌঁছে দেব। এখন আপত্তি করলে বা রাজি না হলে গোপালা নিশ্চয় খুশি হবে না। ওদের চটিয়ে দেওয়াটা বুদ্ধিমানের কাজ নয়। কোথায় ওরা নিয়ে যাচ্ছে, কখন সেখানে পৌঁছতে পারবে জানা নেই। তবু ভাবার মতো খানিকটা সময় নিশ্চয়ই সে পাচ্ছে। পরে ঠিক করে নেবে কি করবে আর কি করবে না। এখন ওদের কথায় সায় দেয়াই ভালো। রাহুল বলে, ঠিক আছে। মেনি থ্যাঙ্কস। গোপনেই রাহুলকে বলে, আমরা আসানগঞ্জ বলে একটা জায়গায় পৌঁছে তোমাকে একটু কষ্ট দেব। ভেতরে ভেতরে বেশ ঘাবড়ে যায় রাহুল। অবশ্য লোক দুটোকে তা বুঝতে দেয় না। বলে, কীরকম কষ্ট? তোমার চোখ বেঁধে ফেলব, কারণ আসানগঞ্জ থেকে আমরা কোন রাস্তায় যাব সেটা তোমাকে জানতে দিতে চাই না। ঠিক আছে। এদিকে দমদম এয়ারপোর্ট পর্যন্ত এসেছে রাহুল। তার পরের রাস্তা টাস্তা তার একেবারেই অচেনা। এয়ারপোর্ট পেরোবার পর গাড়ির স্পিড আরও বেড়ে গেল। এখন রাহুলরা যেখান দিয়ে যাচ্ছে তার দুধারে প্রচুর গাছপালা, একটানা ক্ষেত, মাঝে মাঝে দু একটা মজার খাল, খালের ওপর বাঁশের সাঁকো। এসবের ফাঁকে ফাঁকে গ্রাম, টিন বা টালির চালের বাড়িঘর। উল্টো দিক থেকে 10 মিনিট 15 মিনিট পর পর ট্রাকের কনভয় গাক গাক করতে করতে কলকাতার দিকে ছুটে যাচ্ছে। নাম্বার প্লেট দেখে রাহুল বুঝতে পারল এগুলো আসছে দিল্লি, মহারাষ্ট্র, কর্ণাটক
কি তামিলনাড়ু থেকে। গোপ নেই একসময় বলে, তুমি আমাদের সঙ্গে যেভাবে কোঅপারেটিভ করছো তাতে আমরা খুব খুশি। এ দুটোর আর দরকার নেই, কি বলো? বলে রিভলভার দেখায়। সে দুটো এখনও রাহুলের কানের ওপর ঠেকানো রয়েছে। রাহুল একটু হাসে, শুধু উত্তর দেয় না। গোপ নেই আর গোপওয়ালা তাদের রিভলভার পকেটে পুড়ে ফেলে। তারা ধরে নিয়েছে রাহুল কোনো রকম গোলমাল করবে না। গোপওয়ালা বলে, তুমি চাইনিজ খেতে খুব ভালোবাসো? রাহুল জিজ্ঞেস করে। কি করে জানলেন? উত্তর না দিয়ে গোপওয়ালা বলে, তুমি আর তোমার বন্ধু শান্তনু মাঝে মাঝে তো ল্যান্সডাউন রোডে সাংহাই রেস্তোরাঁয় খেতে যাও। তোমার বাবা ওখান থেকে সপ্তাহে 2 দিন ফ্রায়েড রাইস, চিলি চিকেন আর অ্যাসপারগাস স্যুপ কিনে নিয়ে যান বাড়িতে, তাই না? দেখা যাচ্ছে এরা তাদের উপর অনেক দিন লক্ষ্য রেখে বহু খবর জোগাড় করেছে। সে এ ব্যাপারে কোনো প্রশ্ন না করে বলল, হ্যাঁ। তোমার জন্য আমরা মিক্সড ফ্রায়েড রাইস, ফ্রায়েড প্রন, বাটার ভেটকি নিয়ে যাচ্ছি। তুমি পেস্তা দেওয়া আইসক্রিম ভালোবাসো, কিন্তু এই গরমে আইসক্রিম গলে যাবে, তাই জল ভরা তালশাঁস সন্দেশ নিচ্ছি। ডিনারটা মনে হয় খুব খারাপ হবে না। রাহুল সঙ্গে সঙ্গে সায় দেয়, একেবারেই না। আমি ফ্রায়েড প্রন, বাটার ভেটকি খুব ভালোবাসি। গোপনে জিজ্ঞাসা করে, ব্রেকফাস্ট আর লাঞ্চে কি খাও? রাহুল বলে, আপনারা এত খবর রাখেন আর এটা জানেন না? গোপনে একটু থিতিয়ে যায়। তারপর হাসি মুখে বলে, সত্যি জানি না। তোমাদের বাড়ির ভেতর তো কখনো যাওয়া হয়নি। যা খেতে চাইবে সব জোগাড় করে ফেলবো। আপনারা যা দেবেন তাই খাবো। খানিকক্ষণ চিন্তা করে গোপনে বলে, ঠিক আছে, ওটা আমাদের উপরই ছেড়ে দাও। গাড়ি চলছে তো চলছেই। বেলা পড়ে আসছিল ক্রমশ। রোদের রং হলুদ হয়ে যাচ্ছে। গোপনে আর গোপওয়ালা সমানে কথা বলে যাচ্ছিল। একজন থামে তো আর একজন শুরু করে। ওরা জানতে চাইছিল রাহুলের স্কুলের কথা, স্যাররা কে কেমন মানুষ, কীরকম পড়ান, জুরাসিক পার্ক নামে যে দারুণ একখানা ছবি এসেছে সেটা সে দেখেছে কি না, না দেখে থাকলে যেন দেখে নেয়, এই সব। রাহুল অন্যমনস্ক মতো হুঁ হাঁ করে যাচ্ছিল। আসলে সে ভাবছিল সন্ধ্যের সময় গাড়িটা যখন আসানগঞ্জে পৌঁছবে, গোপলারা তার চোখ বেঁধে দেবে। চোখ বন্ধ থাকলে কিছুই দেখা বা করা যাবে না। যা করার আসানগঞ্জে পৌঁছবার আগেই তাই করতে হবে। কিন্তু কি করা যায় সেটাই মাথায় আসছে না রাহুলের। দুধারে দুজন পাহারাদার গা ঘেঁষে বসে আছে। তাছাড়া গাড়িটাও ছুটছে প্রচণ্ড স্পিডে। দরজা খুলে লাফিয়ে যে বেরিয়ে যাবে তার উপায় নেই। ভাবতে ভাবতে মস্তিষ্কে একটা প্ল্যান এসে যায় রাহুলের। আস্তে আস্তে সিটে হেলান দিয়ে সে চোখ বোঝে, যেন গাড়ির ঝাঁকুনিতে আর ক্লান্তিতে ঘুম এসে গেছে। গোপ নেই খানিকটা ঝুঁকে জিজ্ঞাসা করে, কি শরীর খারাপ লাগছে? খুব আস্তে রাহুল বলে। গোপালা বলে, হতেই পারে, একটানা এতক্ষণ মোটর জার্নি, তার উপর এত গরম। গোপ নেই আদরের ভঙ্গিতে রাহুলের হাতে একটা হাত রেখে বলে, ইচ্ছে করলে তুমি আমার কাঁধে মাথা রেখে ঘুমোতে পারো। রাহুল বলে, না, ঠিক আছে, একটু জল। গোপ নেই ড্রাইভারকে বলে, এই আজিজ, তোর কাছে ওয়াটার বটল তো ছিল না? দেখ তো জল আছে কিনা। ড্রাইভারের নামটা জানা হয়ে গেল রাহুলের। আজিজ বলে, কখন ফুরিয়ে গেছে। মুশকিল হলো। এক কাজ কর স্বপন, রাস্তায় টিউবওয়েলের টোয়েল চোখে পড়লে ওয়াটার বোতলটা ভরে নিস। হ্যাঁ, তাই নিতে হবে। গোপনের নাম স্বপন। সে এবার রাহুলের ডান পাশে গোপলাকে বলে, রাস্তার ওধারে নজর রাখিস তো সুবল, টিউবওয়েল এদিকে থাকতে পারে। গোপলা অর্থাৎ সুবল ঘাড় হেলিয়ে দেয়, আচ্ছা। স্বপন, সুবল আর আজিজ
মনে মনে নাম তিনটে মুখস্থ করে ফেলে রাহুল। আর অনেকটা যাবার পর সূর্য যখন ডুবে যাচ্ছে, পশ্চিম দিকের গাছপালার মাথা শেষ বেলার রোদে লাল হয়ে উঠেছে, সেই সময় স্বপন চেঁচিয়ে ওঠে, আজিজ, গাড়ি থামা। সবুজ অ্যাম্বাসেডার দুরন্ত গতিতে ছুটতে ছুটতে শব্দ করে থেমে যায়। দেখা গেল রাস্তার বাধারে একটা কুয়োকে ঘিরে ছোটোখাটো ভিড়। ওদের সবাই নানা বয়সের মেয়ে মানুষ। ওদের সঙ্গে একটা করে মাটি বা পেতলের কলসি। একজন দড়ি টেনে টেনে কুয়ো থেকে জল তুলছে, অন্যেরা অপেক্ষা করছে জল নেওয়ার জন্য। কাছাকাছি কোথাও নিশ্চয়ই গ্রাম আছে, ওরা সেখান থেকে জল নিতে এসেছে। স্বপন বলল, রাহুলবাবু, তোমরা একটু ওয়েট করো, আমি কুয়ো থেকে জল নিয়ে আসি। রাহুল সাড়া দেয় না, যেন ঘুমিয়ে পড়েছে এমন ভাব করে কাঁত হয়ে থাকে। স্বপন আজিজের ওয়াটার বোতলটা হাতে ঝুলিয়ে কুয়োর দিকে চলে যায়। রাহুল মনে মনে ভেবে নেয়, জল নিয়ে স্বপনের ফিরে আসতে মিনিট 5 বেশি লাগবে না। সময়টা খুবই দামি, যা করার এর মধ্যেই তাকে করে ফেলতে হবে। আস্তে আস্তে ডান দিকে ফিরে চোখের পাতা অল্প একটু খুলে রাহুল দেখতে পায় সুবল জানালার বাইরে তাকিয়ে তাকিয়ে সিগারেট খাচ্ছে, আর আজিজ খুব মন দিয়ে উইন্ড স্ক্রিনের ওধারে কী যেন দেখছে। দুজনের কারও তার দিকে লক্ষ্য নেই। এর চেয়ে ভালো সুযোগ আর পাওয়া যাবে না। নিঃশব্দে সে ওধারের দরজা দিয়ে নেমে যায়। কুয়োর দিকে যাওয়াটা নিরাপদ নয়, সেখানে স্বপন রয়েছে। রাহুল সবুজ অ্যাম্বাসেডার আর স্বপনের ওপর চোখ রেখে খুব সাবধানে উল্টো দিকে কয়েক পাক গিয়ে ছুটতে শুরু করে। এদিকটায় বাড়িঘর গ্রাম ট্রাম কিচ্ছু নেই। জায়গাটা সমতল নয়, উঁচু নিচু। যতদূর চোখ দেয় ঢেউ খেলানো ফাঁকা মাঠ, মাঝে মাঝে ঝোপঝাড়। ছুটতে ছুটতে রাহুল ভাবল, সবার আগে স্বপনদের চোখের আড়ালে যাওয়া দরকার। তারপর ঠিক কী করবে সেটা চিন্তা করা যাবে। কলকাতায় কি করে ফেরা যায় ভাবা যাবে। তার সঙ্গে 40 টাকার মতো আছে। বাস বা ট্রেন যাই পাওয়া যাক, ওই টাকায় কলকাতার টিকিট হয়ে যাবে। শুধু আফসোস হচ্ছে শান্তনুদের ওই ক্যাসেটগুলো গাড়িতেই পড়ে রইল। ওগুলো আনলে অতটা ওজন নিয়ে দৌড়তে অসুবিধাও হতো। স্বপনের মাথার ভেতর একটা ক্লোজ সার্কিট টিভি বসানো রয়েছে যেন। হঠাৎ বোধহয় বুঝতে পারে রাহুল গাড়ির ভেতর নেই। দ্রুত সে ঘুরে দাঁড়ায়। যা ভেবেছিল তাই। গাড়িতে আজিজ আর সুবল রয়েছে শুধু। বিদ্যুৎ গতিতে স্বপন অ্যাম্বাসেডারের কাছে চলে আসে, চিৎকার করে বলে, ইডিয়টস, ছেলেটা ভাগলো আর তোরা হাঁ করে এখানে বসে আছিস। বেরিয়ে আয়, কুইক। ওকে খুঁজে বার করতেই হবে, নইলে ভীষণ বিপদ। আজিজ আর সুবল গাড়ি থেকে লাফিয়ে নেমে পড়ে। এধারে ওধারে তাকিয়ে অনেক দূরে ওরা একটা ছোটোখাটো টিলার মাথায় রাহুলকে দেখতে পায়। সঙ্গে সঙ্গে শিকারী কুকুরের মতো সেদিকে ছুটতে থাকে। রাহুল দৌড়তে দৌড়তে মাঝে মাঝে পিছন ফিরে তাকাচ্ছিল। সে স্বপনদের দেখতে পেয়েছে, যদিও তাদের মধ্যে 300-400 গজের দূরত্ব, আর সে নিজের চ্যাম্পিয়ন স্প্রিন্টার। তবু ছোটার গতি আরও বাড়িয়ে দেয়। রুক্ষ পাথরের মাটির উপর দিয়ে হরিণের মতন যেন উড়ে যাচ্ছে রাহুল। সে জানে এ জন্মে তাকে ধরা স্বপনদের পক্ষে সম্ভব নয়। তবে একটাই ভয়, ওরা যদি পেছন থেকে গুলি টুলি ছুঁড়ে বসে। অবশ্য এত দূর থেকে ছুটন্ত অবস্থায় টার্গেটগুলি লাগাটা সহজ না। প্রায় 2 কিলোমিটার দৌড়বার পর খানিকটা দূরে একটা নদী চোখে পড়ল। নদীটা একসময় বিরাট ছিল, কিন্তু দুধারে খাত অনেকটা শুকিয়ে গেছে। মাঝখানে 50 গজের মতো সরু জলের নালা। সেখানে স্রোত আছে কি নেই বোঝা যাচ্ছে না। নদীটার এপারে ওপারে অসংখ্য বক মৌনিবাবদের মতো বসে আছে। রাহুল থমকে দাঁড়িয়ে যায়। তারপর পলকের জন্য ঘুরে তাকাতেই চমকে ওঠে। স্বপনটা তার পিছু ছাড়েনি।
মাঝখানে দূরত্বটা সেই 300-400 গজের মতোই রয়ে গেছে। তবে আগে 3 জন একসঙ্গে প্রায় গায়ে গায়ে ঠেকিয়ে আসছিল, এখন তারা কৌশলটা পাল্টে ফেলেছে। স্বপন আসছে খানিকটা ঘুরে ডান দিক থেকে, আজিজ বাঁ দিক থেকে, আর সুবল সোজাসুজি। তার মানে নদীর দিকে যাওয়া ছাড়া উপায় নেই। রাহুল তত্তর করে নেমে যায়। সে খুব ভালো সাঁতার জানে, অ্যান্ডারসন ক্লাবে ছোটোবেলা থেকে শিখে আসছে, কিন্তু তার দরকার হলো না। নদীর জল মোটে কোমর সমান। রাহুলকে দৌড়ে আসতে দেখে বকেরা বক বক আওয়াজ করে ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে যেতে লাগলো। নদী পেরিয়ে ওপারে উঠে সিকি কিলোমিটার যেতেই পাতলা জঙ্গল। সেটা পার হলেই মস্ত একটা টিলা। টিলার মাথায় জঙ্গল ঘন হয়ে আছে, তার ভেতর প্রকাণ্ড একটা ভাঙাচোরা বাড়ি। একসময় হয়তো রাজপ্রাসাদ টাসাদ ছিল। টিলায় উঠে আবার পেছন ফেরে রাহুল। স্বপনটা এখনও তাড়া করে আসছে। এদিকে সূর্য প্রায় ডুবে গেছে। আবছা অন্ধকার নামতে শুরু করেছে সব দিকে। রাজবাড়িতে ঢোকা ছাড়া উপায় নেই রাহুলের। জঙ্গল ঠেলে আরও কিছুটা যাবার পর বিশাল গেট, লোহার পাল্লা কবেই ভেঙে গেছে। পাশের নহবতখানার একই হাল। রাহুলের পায়ের শব্দে শুকনো পাতার উপর দিয়ে সরসর করে গিরগিটি আর নানা ধরনের পোকামাকড় ছুটে যেতে লাগলো। কোথায় যেন 3-4টে তক্ষক ডেকে উঠল। রাহুল রাজবাড়িতে ঢুকে পড়ে। আপাতত এখানে তাকে লুকিয়ে থাকতে হবে। তারপর ঠান্ডা মাথায় ভাবতে হবে কি করে স্বপনদের চোখে ধুলো দিয়ে কলকাতায় পৌঁছানো যায়। গেট পেরোতেই অনেকটা ফাঁকা জায়গা। বোঝা যায় সেখানে একসময় বাগান ছিল, এখন শুধুই আগাছা। তার ভেতর পাথরের তৈরি অনেকগুলো হাত পা ভাঙা পরী মুখ থুবড়ে পড়ে আছে। একটা মস্ত ফোয়ারাও দেখা গেল, তবে সেটা আস্ত নেই। পরীগুলোর মতোই তার হাল। আগাছার ভেতর দিয়ে একটি এগুলেই চওড়া চওড়া অনেকগুলো শ্বেতপাথরের সিঁড়ি। সিঁড়ি ভেঙে একতলায় একটা প্রকাণ্ড হল ঘরে চলে আসে রাহুল। মেঝেতে 1 ফুট ধুলোবালি জমে আছে। হলঘরটাকে ঘিরে 10-12টা ঘর, কিন্তু কোনোটারই দরজা জানলা নেই। সব হাঁ হাঁ করছে। না, এখানে লুকিয়ে থাকা যাবে না। স্বপনরা ঠিক ধরে ফেলবে। হলের ডান দিক দিয়ে দোতলায় যাবার সিঁড়ি। সিঁড়ি ভেঙে তত্তর করে উপরে উঠে যায় রাহুল। দোতলাটা ঠিক নিচের তলার মতো। বিরাট হল ঘিরে। এখানেও অনেকগুলো ঘর, কিন্তু সেগুলোর দরজা জানলা কবেই লোপাট হয়ে গেছে। রাহুল এমনিতে খুব সাহসী ছেলে, কিন্তু এখন একেবারে দিশাহারা হয়ে পড়ে। কি করবে, কোথায় লুকোবে? যখন ঠিক করতে পারছে না, ঠিক সেই সময় চাপা ঘষা ঘষা গলায় কে যেন বলে ওঠে, কোনো ভয় নেই, ডান পাশে সিঁড়ি আছে, সোজা ছাদে চলে যাও। রাহুল চমকে ওঠে। তার সারা গায়ে কাটা দেয়। ভয়ে কাঠ হয়ে চারপাশে তাকায়। সে কিন্তু কাউকেই দেখতে পায় না। সেই গলাটা আবার শোনা যায়, দাঁড়িয়ে থাকো না, ওরা এসে পড়লো বলে। সাহস করে একবার রাহুল জিজ্ঞাসা করে, কাদের কথা বলছেন? যারা তোমাকে তাড়া করে নিয়ে আসছে। আপনি কি করে জানলেন? ছাদের আলসের কাছে দাঁড়িয়েছিলাম, চোখে পড়ল। আপনি কে? তোমার বন্ধু, চলো শিগগিরই চলো। একরকম তাড়া দিয়ে রাহুলকে অদৃশ্য কেউ সিঁড়ির দিকে নিয়ে যায়। দেখা না গেলেও উপরে উঠতে উঠতে সে টের পায় তার পাশাপাশি একজন আছে। ছাদটা জঙ্গলে বোঝাই। একধারে ভাঙা আলমারি, খাট এবং অন্য বাতিল আসবাস ঠাই হয়ে আছে। আর একদিকে লোহার দরজাওয়ালা একটা ঘর। ঘরে যে লোহার দরজা লাগানো হয় সেটা এই প্রথম সে দেখল। রাহুল কিছু বলতে যাচ্ছিল, হঠাৎ সিঁড়ির পায়ের আওয়াজ পাওয়া যায়। সেই সঙ্গে স্বপনদের গলা ভেসে আছে। মনে হয় দোতলাতেও নেই, ছাদে চল। হ্যাঁ, কুইক। সুবল এক সময় বলে ওঠে, এই বাড়িটা খুব চেনা চেনা মনে হচ্ছে।
অনেক দিন আগে একবার এসেছিলাম না? স্বপন বলে। রাইট, নির্মলকে নিয়ে এসেছিলাম, তুই তার মাথায় গুলি করেছিলি। আমি একা নই, তোরা দুজনেও। আজিজের বুলেট লেগেছিল নির্মলের পেটে, তোরটা ওর বুকে। আজিজ বলে, এ বাড়িতে আজ আর একটা মার্ডার হবে। শুনতে শুনতে বুকের ভিতরটা হিম হয়ে আসে রাহুলের। কানের কাছে সেই ঘষা গলাটা ফের শুনতে পায় সে। নার্ভাস হয়ে না, চট করে ভাঙা আলমারিগুলোর পেছনে লুকাও। রাহুল আর দাঁড়ায় না, দৌড়ে আশপাশের স্তূপের আড়ালে গিয়ে গুটিসুটি মেরে বসে। গরমকালের সন্ধে বলে অন্ধকার এখনও তেমন ঘন হয়নি, তাই সে দেখতে পেল স্বপনরা উপরে উঠে এসেছে। 11 সাইড ফুটবল খেলার মাঠের মতো ছাদটা বিশাল। স্বপনরা এ মাথা থেকে ও মাথা 3-4 বার উন্মাদের মতো ছোটাছুটি করল। এইটুকু বাঁচোয়া রাহুলের দিকে ওরা আসেনি। ওরা যে খুবই দুশ্চিন্তায় পড়ে গেছে সেটা ওদের কথাবার্তা শুনে মনে হলো। ছোকরা গেল কোথায়? কি জানি। ওকে তো ছাদে উঠতেই দেখলাম, এর ভেতরে উবে গেল। চল কার্নিশগুলো একবার দেখি। গোটা ছাদের ধার ঘেঁষে ঘুরে ঘুরে খানিকটা ঝুঁকে কার্নিশ দেখল স্বপনরা। তারপর হতাশ হয়ে ছাদের মাঝখানে চলে এলো। সুবল বলে, ছাদে ওঠার সিঁড়ি তো একটাই, ওপর থেকে লাফ না দিলে আমাদের চোখে ধুলো দিয়ে নিচে নামার কোনো উপায় নেই। তাহলে কোথায় উবে গেল? হঠাৎ আজিজ বলে ওঠে, আরে ওই ঘরটা তো দেখিনি, চল চল, নিশ্চয়ই ওর ভিতর লুকিয়ে আছে। লোহার দরজাওয়ালা ঘরের দিকে আঙুল বাড়িয়ে দেয় সে। তারপর তিনজনে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে গিয়ে সেই ঘরটায় ঢোকে। সঙ্গে সঙ্গে কর্কশ আওয়াজ করে দরজা আচমকা বন্ধ হয়ে যায়। রাহুলের মনে হলো কেউ যেন বাইরে থেকে জোর করে পাল্লা আটকে দিয়ে শেকল তুলে দিল। স্বপনদের চিৎকার ভেসে আসে, কে 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 দরজা বন্ধ করলো? খোল খোল। ওরা ভীষণ ভয় পেয়ে গেছে। চেঁচাতে চেঁচাতে পাগলের মতো তারা দরজায় লাথি মেরে চলেছে, কিন্তু কেউ সাড়া দিল না। দম বন্ধ করে বসেছিল রাহুল। সে জানত তার এই অদৃশ্য বন্ধুর গলা একসময় সে শুনতে পাবে, শোনাও গেল। বেরিয়ে এসো। রাহুল আড়াল থেকে উঠে আসতেই অশ্বশ্রীর বলল, তোমার নামটা এখনো জানা হয়নি ভাই। রাহুল আমার নাম। অশ্বশ্রী বলল, এসো আমার সঙ্গে। কোথায়? এসোই না, তোমার সঙ্গে ভালো করে কথা বলার সময় পাইনি। খানিক আগে আলসের কাছে দাঁড়িয়েছিলাম, দেখলাম 3টে বদমাস তোমাকে তাড়া করে নিয়ে আসছে। ওই পাজিগুলোর পাল্লায় পড়লে কি করে? সব জানিয়ে দেয় রাহুল। অশরীরী বলে, এবার বুঝলাম। জানো, একদিন ওরা আমাকে কিডন্যাপ করে এই বাড়িতে নিয়ে এসেছিল, তারপর গুলি করে মারে। রাহুল চমকে ওঠে। গুলি করার কথা স্বপনদের মুখে আগেই শুনেছে সে। রুদ্ধস্বরে জিজ্ঞাসা করে, আপনার নাম কি নির্মল? হ্যাঁ, আমার নাম নির্মল সেন। আপনাকে কিডন্যাপ করে এখানে এনে খুন করেছিল কেন? নির্মল জানায়, স্বপনদের একটা ব্যাংক ডাকাতি দেখে ফেলেছিল সে, যাতে পুলিশের কাছে মুখ না খুলতে পারে সেজন্য তাকে এই পোড়ো রাজবাড়িতে এনে গুলি করে মারা হয়। নির্মল বলে, এতদিন পরে ওদের পেয়েছি, আর ছাড়ছি না। কথায় কথায় ওরা একতলায় নেমে আসে। কিছুক্ষণ আগে স্বপনদের তাড়া খেয়ে নদীর দিক থেকে এ বাড়িতে ঢুকেছিল রাহুল। নির্মল তাকে নদীর উল্টো দিকে রাজবাড়ির বাইরে একটা কাঁচা রাস্তায় নিয়ে এলো। বলল, এই পথটি ধরে মিনিট 20 হাঁটলে রেল স্টেশন পড়বে, ওখান থেকে কলকাতার ট্রেন পাবে। তোমার কাছে টিকিট কাটার টাকা আছে তো? আছে। 8:30টায় ট্রেনটা ধরলে ভোরে কলকাতায় পৌঁছতে পারবে। গিয়েই তোমার বাবাকে স্বপনদের কথা জানাবে, কালই যেন ওদের অ্যারেস্ট করা হয়। যতক্ষণ না পুলিশ আসছে আমি ওদের আটকে রাখবো। আচ্ছা। আর একটা কথা, কি? আমাদের এই টালিগঞ্জে 13 নম্বর রজনীমণ্ডল লেনে
সেখানে তোমাকে একটা খবর দিতে হবে। আমার মা বাবা আর দাদারা জানেন আমি নিরুদ্দোষ হয়ে গেছি। পুলিশ অনেক চেষ্টা করে আমাকে খুঁজে পায়নি। কি করে পাবে? আমি তো খুন হয়ে গেছি। মা বাবাকে এই কথাটা জানিও। একটু চুপচাপ। তারপর রাহুল বলে, আপনি আমাকে বাঁচালেন, কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি না। কোনোভাবেই কি একবার দেখা যায় না? বলতে বলতে তার গলা ভারী হয়েছে। না, আমার শরীরের সব কিছু গুঁড়ো গুঁড়ো হয়ে বাতাসে ছড়িয়ে গেছে। সেগুলো এখনো একসঙ্গে জোড়া করতে পারলে আমার সলিড চেহারাটা দেখাতে পারতাম। কিন্তু সেটা যখন হচ্ছে না, আমাদের টালিগঞ্জের বাড়িতে যেও, ওখানে আমার ফটো আছে। জোরে নিঃশ্বাস ফেলে রাহুল বলে, নিশ্চয়ই যাব আপনাদের বাড়িতে। নির্মল বলে, আর দেরি করো না, 8:30টায় ট্রেন কিন্তু ধরতেই হবে। দেখি ওদের খুনেগুলো কি করছে। রাহুল তবু দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পরে ডাকে, নির্মলদা, নির্মলদা। সাড়া পাওয়া যায় না। আরও 2-4বার ডাকাডাকির পর স্টেশনের দিকে হাঁটতে শুরু করে রাহুল। পরদিন স্বপনটা ধরা পড়ে যায়। তারপরের দিন বাবার সঙ্গে রজনীমণ্ডল লেনে গেল রাহুল। নির্মলের খবরটা পাওয়ার পর তার মা বাবা দাদারা অঝরে কাঁদতে লাগলেন। তবে রাহুলকে আদরও করলেন খুব। আসার সময় নির্মলের একটা ফটো চেয়ে আনলো রাহুল। ভারী সুন্দর দেখতে নির্মলকে। 18-19-এর বেশি হবে না। সারা মুখে উজ্জ্বল হাসি। ফটোটা এনলার্জ করে বাঁধিয়ে নিজের ঘরে টাঙিয়ে রাখলো রাহুল। সে ঠিক করে ফেলেছে, বাবাকে নিয়ে মাসে একবার অন্তত সেই বড় রাজবাড়িটায় যাবে। বাতাসে ছড়িয়ে যাওয়া শরীরের অংশগুলো নির্মল নিশ্চয়ই একদিন না একদিন জড়ো করে ফেলবে। যদি নাও পারে, তার সঙ্গে কথা তো বলে আসতে পারবে।